চলো, তোমাদের লাস্ট দিন পড়িয়েছিলাম ফ্যাসিজম, এবং সেই ফ্যাসিজম থেকেই আজকে আমাদের পিওয়াই কিউজ গুলো আলোচনা করা হবে। ঠিক আছে, তো দেখে নাও কতজন জয়েন করলে। এত কম কেন জয়েন করছো, কি ব্যাপার? জয়েন করো, এখন এগুলো খুব কাজে আসবে, পরীক্ষার হলে দেখবে এগুলোই, দেখবে হয়তো কমন পাচ্ছ কি। চলো, এক নাম্বার দেখো কি বলছে, দ্য টার্ম ফ্যাসিজম ইজ ডিরাইভড ফ্রম। তো এই ফ্যাসিজম শব্দটি, এখানে উত্তরটি ছিল নিটশে, এটা নিটশে হবে না, এটা হবে ল্যাটিন ওয়ার্ড। এটা এটা ইয়ে হবে, এটা মাঝখানে একটা স্পেস আসবে। দ্য ল্যাটিন টার্ম ফেসেস ইন্ডিকেটিং আ বান্ডেল অফ রডস অ্যান্ড অ্যাক্সেস। এক প্রকার কি বলবো যে কুড়োল এবং ওই টাইপের আর কি অস্ত্রগুলো যেগুলো, তো সেগুলো একটা বান্ডেলকে বোঝানো হয়েছে। তার কারণ ফ্যাসিজম কথার মধ্য দিয়েই এক প্রকার দমনমূলক নীতির কথা বলা হয়েছে, এক প্রকার স্ট্রং শাসনকে বোঝানো হয়েছে, এক প্রকার হচ্ছে অস্ত্রের প্রয়োগের শাসনকে বোঝানো হয়েছে। তো এইটা এই জায়গা থেকে এসেছে, ঠিক আছে, বাকিগুলো এখানে হবে না। তো ভালো করে দেখে নিও, এগুলো এগুলো একটা মুভিও আছে, ভালো করে দেখতে পারো বোঝার জন্য। দুই নম্বর দেখো কি বলছে, আর রিজিম বেসড অন অ্যান অ্যান্টি লিবারাল doctrine that glorifies the nation and advocates a warrior state led by an all-powerful leader to whom the masses show passionate commitment and submissions is termed as। তো এটা ফ্যাসিজম রিজিম বলা হচ্ছে, কি বলা হচ্ছে, অ্যান্টি লিবারাল। টার্মিনোলজিস গুলোর দিকে ধ্যান দাও ভালো করে। অ্যান্টি লিবারাল, এবার অ্যান্টি লিবারাল বললে তোমরা কমিউনিস্টের মধ্যেও অ্যান্টি লিবারাল মেন্টালিটি পাবে, তোমরা সোসিও ডেমোক্রেটিক রিজিম এটা তো পাবে না, এটা অ্যান্টি লিবারাল হবে না, এটা লিবারালকেই সেটা রিপ্রেজেন্ট করে। সেমি ডেমোক্রেটিক, এটাও অ্যান্টি লিবারাল হবে না, লিবারালই হবে, সেমি হতে পারে, সেমি মানে আধা। তো আধা হলেও সেখানে অ্যাটলিস্ট অ্যান্টি, সেটা লিবারাল হবে না। তো এটা সেটা মানে বিপরীত ধর্মী দুটো ওয়ার্ড, তো কাজে এই দুটো তো এমনিতেই লিবারাল বললেই তো এগুলো চলে আসছে, তো যেহেতু অ্যান্টি বলেছো তো এগুলো তো হবেই না। তাহলে এ আর 1 আর 4 এর মধ্যে আমাদেরকে বুঝতে হবে। তো অ্যান্টি লিবারাল কমিউনিজমও হতে পারে, ফ্যাসিস্ট হতে পারে। তারপরে এখানে বোঝো গ্লোরিফাইজ দ্য নেশন। এবার গ্লোরিফাইজ দ্য যখন নেশন বলেছে, তখন তোমরা দেখবে এই ফ্যাসিস্টই হবে, কারণ কমিউনিজম মানে হচ্ছে কোনো সেখানে জাতি ধর্ম বর্ণ আলাদা কিছু থাকবে না, মানুষ সবাই সমান এবং সকলের মধ্যে ইকুয়ালিটি থাকবে। কিন্তু ফ্যাসিজমের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি কি যে এক ধরনের তার নিজের জাতি, তার নিজের রাষ্ট্র, সেটাকেই কিন্তু গ্লোরিফাই করা বা বড় করে তুলে ধরা, সেটাকেই প্রমোট করা, সেটাকেই পুজো করা, এই ধরনের একটা ভাবনা। এবং এখানেও দেখছে বলেছে দেখো, অ্যাডভোকেটস আ ওয়ারিয়ার স্টেট। ওয়ারিয়ার স্টেট মানে যোদ্ধা রাষ্ট্রের কথা বলেছে। তো ফ্যাসিজম রাষ্ট্রটার মধ্যেই তো এক ধরনের হাস্তে কুড়েলের এক ধরনের ওই, যেটা এখানে প্রথম প্রশ্নে তোমরা দেখলে যে এখানে বাংলা মানেগুলো আমি ভুলছি, ইংলিশটাই বলি, যেটা তোমরা এখানে দেখলে যে যে দুটো টার্মিনোলজি, ঠিক আছে, এই দুটো ওয়ার্ড রডস অ্যান্ড অ্যাক্স, এগুলোর মানেগুলো একটু বাংলা দেখে নাও। একটা হয়তো বোধহয় কুড়ুল হবে, আর একটাকে কি বলা হয় এটাকে। তো এগুলো কতগুলো অস্ত্র, তো সেটাকে যেহেতু রিনোটস করছো, তো আর এখানে তো বলার কিছু নেই। তো এই টার্মিনোলজিস গুলো দিয়েই তোমরা কিন্তু এর উত্তরটা বের করতে পারো, কারণ ফেসিজম তোমাদের যখন গতদিন পড়ানো হয়েছে তখন এগুলো ভালো করে ধরে বোঝানো হয়েছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাস্টার্সের এন্ট্রান্সে 2019 এসেছে। কোয়েশ্চেন্সটা দেখো কি বলছে, অ্যানার্কিস্ট, সোশ্যালিস্ট, ফ্যাসিস্ট, কনজারভেটিভস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যানার্কিস্ট, সোশ্যালিস্ট, ফ্যাসিস্ট আর কনজারভেটিভ। তো এখানে দেখো কি কি আছে এখানে দেখো, এখানে আছে সোশ্যালিস্টদের আইডিয়াটিকে দেখো, এই আগে এটা দেখো কনজারভেটিভদের আইডিয়াটিকে। কনজারভেটিভদের আইডিয়ার মধ্যে আমরা সেলফ ফুলফিলমেন্ট পাই। কনজারভেটিভ মানে রক্ষণশীলতার কথা বলছে, অর্থাৎ যেটা যার যা আছে তার নিজস্ব যেটা, সেটাকেই তারা সংরক্ষণ করার কথা বলে। তো নিজের জাতির মধ্যে যা কিছু আছে সেটাকে সংরক্ষণ করার বলে, এবং সেটার মধ্য দিয়ে তার নিজের নাকি সন্তুষ্টিকরণ হবে। তো এটা তো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এগুলো তোমাদের যখন কনজারভেটিজম পড়িয়েছিলাম তখন এগুলো তোমাদের বলেছি যে কিভাবে তারা নিজেকে সংরক্ষণের কথা বলে, নিজেরটাকে সংরক্ষণের কথা বলে, নিজেরটাকে সেখানে প্রমোশনেরও কথা তারা বলে। সংরক্ষণ তারপরে আসবে প্রমোশন। তো কনজারভেটিভসের আইডিয়ার মধ্যে দিয়ে এগুলো পড়ানো হয়েছে, এডমন্ড বার্গ, মাইকেল অক্সফোর্ড, এগুলো তোমাদের বুঝিয়েছি। তো এগুলো তোমরা জানো। এরপরে চলে আসো, এরপরে বলেছে এখানে দেখো অ্যানার্কিস্টদের কথা বলেছে। অ্যানার্কিস্টরা কারা? বেসিক্যালি যারা কোনো অথরিটিকে মানতে চায় না। তাহলে ওদের দিয়ে এখানে কি বোঝানো চেয়েছে দেখো, তারা এখানে বলেছে রিজেক্ট এনি ফর্ম অফ ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যাজ ননসেন্স। যে অত্যধিক বেশি স্বাধীনতা যেটা, সেটা আলটিমেটলি কি করে, যদিও ভ্যারিয়েশনস আছে লিবারেল অ্যানার্কিজমের, কিন্তু আমরা একটা লিবারেশনের একটা ভ্যারিয়েশনস এটাও দেখি। ফিলোসফিক্যাল অ্যানার্কিস্ট যারা বেসিক্যালি, তাদের আর্গুমেন্টটা এটা যে তারা মানুষের যে ব্যক্তি স্বাধীনতা সেটাকে মানতে চায় না। কেন? কারণ ব্যক্তি স্বাধীনতার মধ্য দিয়ে আলটিমেটলি প্রাইভেট প্রপার্টির কনসেপ্ট তৈরি হয়। আর পুরুধ তো তোমরা জানো যে প্রপার্টি স্থিপ বলেছে, যে সম্পত্তি হলো চৌর্যবৃত্তি। তো সেই কারণে কিন্তু তারা ব্যক্তি স্বাধীনতার জায়গাটা আলটিমেটলি যেটা কিছু মানুষের হাতে সম্পদের পাহাড় তৈরি করে, তো সেই ধরনের বিষয়টিকে তারা ননসেন্স হিসেবেই দেখেছে। তো ইন্ডিভিজুয়াল লিবার্টিকে এখানে তোমরা এই এই সেন্সেই পাচ্ছ। বি নাম্বার বলছে দেখো, বি নাম্বারে বলছে ফোর্ড, সোশ্যালিস্ট
এন্ডোর্স আ উইক ভিউ অফ ফ্রিডম, সেখানে সোশ্যালিজমে স্বাধীনতা দেওয়া হয় না তা কিন্তু নয়, কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলে তুমি আর স্বাধীনতা এনজয় করতে পারবে না, তোমাকে সোসাইটাল লেভেলে স্বাধীনতা উপভোগ করতে হবে। যখন আমরা ডেমোক্রেটিক কান্ট্রি বলি বা স্টেট বলি, যখন ডেমোক্রেটিক বা ডেমোক্রেসির যখন ফিলসফিকে প্র্যাকটিস করি বা আলোচনা করি, তখন আমরা এটা দেখি যে সেখানে ইন্ডিভিজুয়ালসের ফ্রিডমের কথা বলা হয়েছে, ইন্ডিভিজুয়ালসের লিবার্টির কথা বলা হয়েছে। কিন্তু সোশ্যালিজম সেই ইন্ডিভিজুয়ালের ওই ওই ধরনের র্যাডিক্যাল লিবার্টির কথা তারা বলে না, বরং তারা বলে কি সোসাইটাল লেভেলে যে স্বাধীনতা তুমি উপভোগ করবে, কিন্তু কথাটা হচ্ছে সেটা যেন অবশ্যই সমাজের ভালো হয়। তো সেটাই তোমাকে আগে ইনশিওর করতে হবে। তো তোমার স্বাধীনতা, এখানে স্বাধীনতার মাপকাঠি হবে সমাজের মঙ্গল, সমাজের সকলের উন্নতি, সমাজের সকলের সঙ্গে এখানে এক প্রকার কম্প্যাটিবিলিটি। তো এই সোসাইটিকে সেখানে ভ্যালুস দেওয়া হয়েছে। তো বি নাম্বারে এখানে তোমরা 4 পেয়ে যাচ্ছ। সি নাম্বারে বাকি পড়ে থাকলো 1, যেটা আমাদের আলোচনার বিষয়বস্তু এখানে ফ্যাসিস্ট। তো ফ্যাসিস্টে এখানে কি হচ্ছে, অ্যাজ অ্যান অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট দেখো সব বিষয়ে চরমের কথা বলেছে, কিরকম 1 নেশন, 1 স্টেট, 1 রেস, 1 ল্যাঙ্গুয়েজ। তো সব জায়গাতে 1 লিডার, 1 আইডিওলজি। তো সব জায়গাতেই তারা 1 বলেছে, এবং অ্যাবসলিউট সেটা আমি জানি, মানে যে আমরা অ্যাবসলিউটের আইডিয়াটা পড়েছিলাম হবস পড়তে গিয়ে, সেখানে তোমাদের ডিটেলসে বলেছিলাম যে কিভাবে তিনি অ্যাবসলিউট সোভারেন্টির কনসেপ্ট সেখানে প্রমোট করিয়েছেন। তো সেখানে আমরা দেখেছি যে সবকিছুর মধ্যে মানে সবকিছু একজনের হাতেই সেখানে অর্পণ করা হয়েছে। তিনি হচ্ছেন মানে রাজা, তার হাতেই তিনি সেখানে অর্পণ করেছেন। তো স্টেটের এজেন্ট হিসেবে সেখানে রাজা, তার হাতেই সমস্ত কিছু তিনি অর্পণ করেছেন। তো সেখানে আমরা দেখেছি যে সেটা কিভাবে অ্যাবসলিউটিজমকে সেটা প্রমোট করেছে বা সেটাকে রিপ্রেজেন্ট করে। তো ফ্যাসিজমের মধ্যেও তোমরা দেখতে পাবে যে ফ্যাসিজমের মধ্যেও কিন্তু এই অ্যাবসলিউটনেস যে একটাই, সেটাকেই কিন্তু ভ্যালুস দেওয়া হয়েছে। তো এগুলো তোমরা এই সেন্সে এখানে পেয়ে যাবে। একটু ডিফিকাল্ট হয় কোয়েশ্চেন্সটা ধরাটা, কারণ খুব গভীরে গিয়ে আলোচনা তোমাদের এটা আন্ডারস্ট্যান্ডিং না থাকলে পারবে না। বাট যেহেতু তোমাদের এগুলো অ্যানার্কিস্ট, সোশ্যালিস্ট, কনজারভেটিভ পড়ানো হয়েছে, একটু সাধারণভাবে একটু গভীরে গিয়ে কোয়েশ্চেন্সটাকে আলোচনা করলেই তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে। বি নাম্বারে দেখো কি বলছে, হু ডিক্লেয়ার্ড নাথিং এগেইনস্ট দ্য স্টেট, নাথিং অ্যাভাব ইট। তো এটা বুঝতেই পারছো মুসোলিনির কথা। মুসোলিনি হতে পারে, আর তারপর তোমরা হিটলার, স্ট্যালিন, এদের সঙ্গে তুমি বা হবসের সাথেও তোমরা এটাকে কন্ট্রাডিক্ট পেতে পারো, কারণ প্রত্যেকেই তোমরা দেখবে যে স্টেটের আইডিয়াটিকে ভীষণ রকমভাবে সাপোর্ট করতে দেখেছো, যে সোভারেন স্টেটের আইডিয়াটা দিয়েছে। যেমন হবসের কথা এক্ষুনি বললাম যে হবস সোভারেন স্টেটের আইডিয়া দিয়েছে, তো স্বাভাবিকভাবে এখানে স্টেটের বিরুদ্ধে কিছু হবে তা কিন্তু তিনি কোনো রকমভাবেই সাপোর্ট করেন না। যদিও তুমি একটা পার্টে গিয়ে আবার ইন্ডিভিজুয়াল রাইটসকে কিন্তু আবার সমর্থন করেছে, যেটা এবার তোমার বোধহয় সেটের পরীক্ষাতেও এসেছিল। তো ওই সেন্সে আমরা এখানে হয়তো বাদ রাখতে পারি, হিটলারকেও আমরা এখানে রাখতে পারি, কারণ হিটলারও স্টেটেরই সেখানে এক প্রকার জয়গান গেয়েছেন। বাট যেহেতু এটা একটা স্টেট ফরওয়ার্ড একটা কোটেশন, তো কাজে আমরা আইডিয়াগত দিক থেকে নয়, আমরা এটাকে কোটেশনের দিক থেকেই সরাসরি কারো স্টেটমেন্ট হিসেবে এটাকে কনসিডার করবো, এবং সঠিক উত্তরটা এই কারণে এখানে মুসোলিনি বেরিয়ে আসছে। তো দেখে নাও এখানে যে স্টেটের বিরুদ্ধে কোনো কিছুই নয়, এবং স্টেটের উপরেও কোনো কিছু নয়, সবকিছু স্টেটের ভেতরে বা স্টেটের মধ্যে, স্টেটের আন্ডারে, এবং স্টেটের মানে বা বিরুদ্ধে তো কিছু হবেই না। সো এটা মুসোলিনির একটা আর্গুমেন্ট তোমরা জানো, বা একটা স্টেটমেন্ট, এটা ভালো করে দেখে নিও, পরীক্ষা এটা আসতে পারে। এটা এসেছে কেরলে। 5 নাম্বার কোয়েশ্চেন বলছে বেনিটো মুসোলিনিস আইডিওলজি ওয়াজ প্রেসিডেন্সিতেই এসেছে, দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ফ্যাসিজম। বেনিটো মুসোলিনির আইডিয়া হচ্ছে ফ্যাসিজম, গতকালই তোমাদের পড়ালাম। সেখানে যদি তোমাদের হিটলারেরও নাম বলে তাহলেও কিন্তু সেটা ফ্যাসিজমই হবে। কিন্তু নাজিজমকে এখানে যেহেতু আলাদা করে বলেছে, তাহলে হিটলার যদি বলতো তাহলে নাজিজমকে তোমরা এখানে ইন্ডিকেট করবে। কিন্তু যদি হিটলার এবং মুসোলিনির নাম একসঙ্গে থাকে এবং অপশনে শুধুমাত্র যদি ফ্যাসিজম থাকে, তাহলে কিন্তু সেটাই ঠিক হবে। তো এটা ভালো করে মাথায় রেখো, গতকাল তোমাদের এটা কিন্তু বলেছিলাম যে হিটলারের যে শাসন সেটাকে, বা হিটলারের যেহেতু তিনি খুব ভালো বন্ধু ছিলেন মুসোলিনি, তাদের মধ্যে ভালো সখ্যতা ছিল, স্বাভাবিকভাবে তাদের নিজেদের আইডিওলজির মধ্যে, নিজেদের ফাংশনসের মধ্যে, নিজেদের পলিসির মধ্যে, নিজেদের সমস্ত চিন্তা ভাবনার মধ্যে কিন্তু কতগুলো সিমিলারিটিস ছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই কল ফ্যাসিজম টু বোথ অফ দেম, ফ্যাসিস্ট টু বোথ অফ দেম। 6 নম্বর দেখো কি বলছে, অ্যাকর্ডিং টু ফ্যাসিজম, এখানে স্লেটে এসেছে 2023 সালের এই কোয়েশ্চেন্স, লেটেস্ট কোয়েশ্চেন্স, ভালো করে দেখবে। অ্যাকর্ডিং টু ফ্যাসিজম কি বলছে দেখো, দ্য স্টেট ইজ ভিউড অ্যাজ দ্য সার্ভেন্ট অফ দ্য নেশন, concept in highly naturalistic term. The state is viewed as the servant of the nation. The state is viewed as a servant of nation, concept in highly ন্যাচারালিস্টিক টার্ম। এখানে এটা যেটা বলেছে অনলি 3 নাম্বারটা কারেক্ট। প্রশ্ন কি বলেছে, অ্যাকর্ডিং টু, এখানে নিচের দিকে আছে নাকি, ঠিক উত্তর তো কিছুই বলেনি। ও আচ্ছা, অ্যাকর্ডিং টু আমি গোলাচ্ছি, অ্যাকর্ডিং টু ফ্যাসিজম বলেছে। তো অ্যাকর্ডিং টু ফ্যাসিজম
স্টেট ইজ ভিউড অ্যাজ আ সার্ভেন্ট অফ দ্য নেশন, জাতির এক প্রকার ভৃত্য হিসেবে তিনি এখানে ভূমিকা পালন করে রাষ্ট্র, ন্যাচারালিস্টিক টার্মে। এটা 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 আমরা পরে দেখি, আগে এখানে একটা জাতিকেই গুরুত্ব দেওয়া হয়েছে, তারপরে সেই জাতির উপর নির্ভর করে যে রাষ্ট্র তৈরি হবে সেটা। তো এখানে একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা। 3 নাম্বারটা যেহেতু সঠিক বলেছে, দেখে নাও আগে 3 নাম্বারটা কি বলেছে। দ্য নেশন ইজ ভিউড অ্যাজ দ্য ক্রিয়েশন অফ দ্য স্টেট, দ্য নেশন ইজ ভিউড অ্যাজ দ্য ক্রিয়েশন অফ স্টেট টু হুইচ সিটিজেন শুড ফান্ডামেন্টালি বি লয়াল। এই যে এটা হবে সঠিক উত্তর। কেন তোমাদের এটা কেন সঠিক, তার দেখো এই সঠিক এই কারণেই যে আমরা জানি যে একটা রাষ্ট্রের মধ্যে একটা তো জাতি থাকে না, অনেকগুলো জাতি থাকতেই পারে। কেউ হয়তো সেখানে বাঙালি হতে পারে, কেউ মারাঠি হতে পারে, কিন্তু যখন কোনো একটাকেই এখানে কোনো একটাকেই যখন প্রমোট করা হচ্ছে, তখন এই প্রমোশনসটা করছে কিন্তু স্টেটের তরফ থেকে। তো দেখলে হিটলার এসে একটাই জাতির কথা তিনি বলছেন, একটাই জাতির কথা বলছেন, একটাই তিনি সেখানে ধর্মের কথা, একটাই সেখানে ভাষার কথা, একটাই সেখানে আইডিওলজির কথা, একটাই লিডারের কথা যখন বলছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেখানে স্টেটের তরফ থেকে সেখানে নেশনকে কিন্তু ক্রিয়েট করা হলো। ঠিক আছে, তো স্টেটের তরফ থেকে এখানে নেশনকে ক্রিয়েট করা হলো, এবং এখানে সিটিজেনদেরকেও এক্সপেক্ট করা হলো যে তারা কি থাকবে, সিটিজেনকে এক্সপেক্ট করা হলো যে তারা হচ্ছে লয়াল থাকবে তারা হচ্ছে ফান্ডামেন্টালি লয়াল থাকবে, মৌলিকভাবে তারা হচ্ছে কিন্তু এখানে আনুগত্যশীল হবে। এগুলো এক্সপেক্ট করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা এটাই দেখলাম যে ফ্যাসিজম এবং নাজিজম পড়তে গিয়ে এটাই আমরা পেয়েছি। 2 নাম্বারটা দেখো কি বলেছে, দ্য ফান্ডামেন্টাল ইউনিটস অফ হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স ইজ নট দ্য স্টেট বাট দ্য রেস। দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স নট দ্য স্টেট বাট দ্য রেস, নট দ্য স্টেট বাট দ্য রেস। তো এটাও আমরা দেখলাম যে না, এখানে একটু গোলমাল আছে, এটাতে একটু গন্ডগোল আছে এই কোয়েশ্চেন্সটাতে। আমি এটাকে আর একবার শেষের দিকে তোমাদের দেখছি, এটা গন্ডগোল আছে, এখন বললে তোমরা পরেরগুলো গুলিয়ে ফেলবে। এটা শেষের দিকে দেখছি। 6 নাম্বার, পেজ নাম্বার 4। 7 নাম্বারটাকে নোটিস করো আগে। হু সেড অল কমিউনিজম ইজ হার্মফুল, দ্য লজিক অফ মাইনরিটি কমিউনিজম ইজ সেপারেটিজম অ্যান্ড মেজরিটি কমিউনালিজম কালমিনেটস ইন ফ্যাসিজম। এটা তোমাদের আমি অনেক আগেই বলেছিলাম, আমার মনে নেই কোনটা পড়াতে গিয়ে বলেছিলাম, বাট এই কোয়েশ্চেন্সটা আলোচনা হয়েছে। বিপিন চন্দ্রের হচ্ছে এটা একটা আর্গুমেন্ট। তিনি এখানে বলেছিলেন যে সমস্ত ধরনের সাম্প্রদায়িকতাবাদ যেগুলো, সেগুলো হচ্ছে ক্ষতিকারক, এবং তিনি বলেছিলেন দ্য লজিক অফ মাইনরিটি কমিউনিজম ইজ সেপারেটিজম, যে মাইনরিটিসরা যারা ধরো একটা দেশের মধ্যে যারা সংখ্যালঘু, যেমন আমাদের দেশের যদি কথা বলো তাহলে হচ্ছে যে হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, শিখ আছে, পার্সি আছে। তো এরা যখন ধর্মের ভিত্তিতে যদি বলো, তো ধর্মের ভিত্তিতে যাদেরকে আমরা সংখ্যালঘু বলছি, তারা যখন এখানে সাম্প্রদায়িকতাবাদকে যখন প্র্যাকটিস করে, তখন বেসিক্যালি তার রেজাল্টটা বেরিয়ে আসে যে তারা এই দেশে আর থাকতে চায় না। তো এখানে তো ধর্মের কথা বলেনি, এখানে যে কোনো ধরনের মাইনরিটির কথা বলেছে। এবং পৃথিবীর ইতিহাসে অসংখ্য তোমরা দেশ পাবে যে সেখানে এই মেজরিটি এবং মাইনরিটিসের ডিবেটসের মধ্যে থেকেই দেখা গেছে কি যে অনেকগুলো, মানে একটা দেশ অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে, অনেকভাবে বিভক্ত হয়ে গেছে। তোমরা সোভিয়েত ইউনিয়নের উদাহরণ নিতে পারো, তোমরা যুগোস্লাভিয়ার উদাহরণ নিতে পারো, তোমরা ভারতবর্ষের উদাহরণ নিতে পারো, যে মাইনরিটিস, ধর্মের ভিত্তিতে যারা মাইনরিটিস ছিল আমাদের দেশে, তারা কিন্তু বলেছে যে কমিউনালিজম প্র্যাকটিস করতে গিয়ে আলটিমেট রেজাল্ট বেরিয়ে আসলো এটাই যে তারা দেশের মধ্যে কিন্তু আর থাকতে চাইলো না। সো সাম্প্রদায়িকতাবাদ আলটিমেটলি কি করে, বিচ্ছিন্নতাবাদকেই কিন্তু জন্ম দেয়, বিচ্ছিন্নতাবাদেরই কিন্তু এইরকম ভাবে তারা আলটিমেট রেজাল্টে গিয়ে পৌঁছায়। তারপরে কি বলছেন, মেজরিটারিয়ান বা মেজরিটি কমিউনালিজম কালমিনেটস ইন ফ্যাসিজম, যে সংখ্যা গরিষ্ঠতাবাদ যেটা, সেটা আলটিমেটলি কি করে, সংখ্যা গরিষ্ঠতাবাদ যেটা, সেটা হচ্ছে এক প্রকার ফ্যাসিবাদের দিকে সেটাকে কিন্তু নিয়ে যায় সিস্টেমটিকে। তোমরা দেখলে যে জার্মানিতে যেভাবে হিটলার তার নিজের জাতিকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন বা ইউনাইট করার চেষ্টা করেছেন, তো সেটা আলটিমেটলি কি হয়েছে, এক প্রকার সেটাকে তো আমরা ফ্যাসিজম বলে থাকি। তো ঠিক একই রকমভাবে এই কারণে দেখবে নরেন্দ্র মোদীর যে শাসন ব্যবস্থা, অনেকেই এটাকে ফ্যাসিজমের সাথে তুলনা করে থাকে। কেন করে, তোমাদের গতকালই বলেছিলাম যে এখানে মেজরিটিদেরকে কনসলিডেট করা হচ্ছে, মেজরিটিকে ধর্মের ভিত্তিতে। তো ধর্মের ভিত্তিতে যখন মেজরিটিকে কনসলিডেট করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা হিন্দুদের কনসলিডেশন হচ্ছে। তো হিন্দুদেরকে কনসলিডেট করার মধ্য দিয়ে তারা এক প্রকার কি করছে, নিজেদের ভোট ব্যাংকটাকে সিকিউর করছে ঠিকই, তারা হয়তো বড় কোনো ডিসিশনস নেবে হয়তো ইকোনমিক প্রাইভেটাইজেশন করার জন্য, সেগুলো হয়তো ঠিকই, কিন্তু আমরা এটা দেখতে পাবো যে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি,
আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যা গুরুদের শাসন সেটা সংখ্যা লঘুদের উপরে এক প্রকার কিন্তু ক্ষতিকারক হিসেবে উঠে আসছে। যে মাইনরিটিসরা তারা, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, সেটা জাতির ভিত্তিতে হতে পারে, এথনিসিটির ভিত্তিতে হতে পারে, তারা দেখা যাচ্ছে কি যে মেজরিটিদের দ্বারা বারে বারেই কিন্তু শিকার হচ্ছে, বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমাদের দেশে এগুলো তো যেমন দেখা যাচ্ছে, পৃথিবীর সমস্ত দেশেই এই ট্রেন্ডগুলো চলে। তো যখনই মেজরিটেরিয়ানিজম যখন মাইনরিটিদের উপর হাবি হয়ে যায় এক প্রকার, তখন সেটাকে ফ্যাসিজম বলেছেন। তো এটা তোমরা দেখবে যে আর্গুমেন্টটা আমরা জন স্টুয়ার্ট মিলের মধ্যেও পড়েছিলাম। এই কারণে তিনি কিন্তু সংখ্যালঘু যারা ছিলেন তাদের দেখবে সেখানে সেখানে ডবল ভোটিং এর ব্যবস্থা করেছিলেন, যে সংখ্যালঘুদের সেখানে ডবল ভোটিং এর মানে শিক্ষিতদের তিনি সকল ডবল ভোটিং এর ব্যবস্থা করলেন। আর সংখ্যালঘুদের তিনি এখানে কি করলেন, সংখ্যালঘুদেরও এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এক প্রকার মানে শিক্ষা দিয়ে তাদেরকে উন্নতির পথে নিয়ে আসার চেষ্টা করলেন। এবং তিনি বললেন যে সেটাই হচ্ছে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা, যে দেশে বা সে যে ব্যবস্থায় মাইনরিটিসরা সেখানে মেজরিটিদের কি বলবো যে এক্সপ্লয়টেশনের শিকার হয় না। তো এগুলো আমরা আলোচনা করেছি জন স্টুয়ার্ট মিল পড়তে গিয়ে। তো মাইনরিটিস যারা আছে সেই মাইনরিটিসদেরও যে বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও তো বিভিন্ন ধরনের রাইটস আছে মেজরিটির মতো। তো সেগুলো যে শাসন ব্যবস্থা স্বীকার করে বা অ্যাকনলেজ করে, সেই শাসন ব্যবস্থাকেই তিনি ভালো বলেছেন। তো এগুলো আমরা দেখেছি তার ডেমোক্রেসির আলোচনায়, তার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির আলোচনায় এগুলো আমরা পেয়েছি। সেগুলো তোমরা জানো, দেখো এখানে বিপিন চন্দ্রের নাম মেনশন করা হয়েছে। 8 নম্বর দেখো কি বলছে এখানে, অ্যান্টোনিও গ্রামশি ক্যারেক্টারাইজ ফ্যাসিজম অ্যাজ, তো এটা প্যাসিভ রিভলিউশন হবে, এক্সপ্লেনেশন দিয়েছিলাম সেই সময় তোমাদের পড়া থেকে। দেখো কি বলছে, অ্যান্টোনিও গ্রামশি ক্যারেক্টারাইজ ফ্যাসিজম অ্যাজ দ্য ফর্ম অফ প্যাসিভ রিভলিউশন বিকজ, কারণটা কি, ইট রিপ্রেজেন্টেড আ রিঅ্যাকশনারি রেসপন্স টু দ্য চ্যালেঞ্জেস posed by modernization and class conflict without fundamentally altering the existing social and economic structure। যে বিদ্যমান সামাজিক এবং অর্থনৈতিক যে কাঠামো আছে সেটার মধ্যে কোনো রকমের পরিবর্তন না করেই এখানে কি করা হয়েছে, এখানে এক প্রকার মডার্নাইজেশনের যে মডার্নাইজেশনকে তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে, তাই না? তো এখানে এই কারণে তাদের হাত ধরে অর্থাৎ যারা শাসন ব্যবস্থায় পরিবর্তন করার চেষ্টা করছে তাদের হাত ধরে যে আলটিমেট পরিবর্তনটা আসলো, সেটাকে তিনি এখানে কিভাবে দেখানোর চেষ্টা করছেন, তিনি দেখানোর চেষ্টা করছেন এটা যে এটা আলটিমেটলি কিন্তু প্যাসিভ রিভলিউশন। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে সোসাইটিতে যদি রিভলিউশনস তোমাকে করতে হয়, তাহলে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে যে এখানে সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর মধ্যে বদল নিয়ে আসতে হবে। তো কাঠামোর মধ্যে বদলের কথা তিনি প্রাইমারিলি কিন্তু বলেছেন বা অ্যাক্টিভলি তিনি কিন্তু বলেছেন। কি বলছে, ইনস্টেড অফ আ রিভলিউশনারি ট্রান্সফরমেশন ফ্যাসিজম শট টু মেনটেন দ্য existing power dynamics by mobilizing mass support through authoritarianism, nationalism and propaganda। যে প্ররোচনা, জাতীয়তাবাদ এবং কর্তৃত্ববাদের মতো এই ধরনের ধারণাগুলোর মধ্য দিয়ে ধারণাগুলোকে মাসের মধ্যে বা একটা বড় সংখ্যক জনগণের মধ্যে এখানে সচল করিয়ে, মোবিলাইজেশন বলছে, তো সচল করিয়ে আলটিমেটলি যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে বিদ্যমান যে ক্ষমতার কাঠামো, সেই ক্ষমতার কাঠামোকে কিন্তু মেনটেইন করতে চাইছে বা ধরে রাখতে চাইছে। তো এটা কিন্তু আলটিমেটলি বড় কোনো পরিবর্তন নিয়ে আসে না। বড় যদি পরিবর্তন নিয়ে আসতে হয় তাহলে তিনি যেটা বলেছেন, তাহলে অ্যাক্টিভ রিভলিউশনস ঘটাতে হবে, এবং সেই রিভলিউশনসটা তখনই হবে যখন সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসবে। অর্থাৎ সমাজে প্রত্যেকটা মানুষের ইকুয়ালিটি এনশিওর হবে এবং অর্থনৈতিকভাবেও মানুষ কিন্তু সচ্ছল হবে এবং প্রত্যেকেই সেখানে অর্থনীতির বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পাবে। তো এই সমস্ত বিষয়গুলোর উপর তার কিন্তু ফোকাসটা ছিল। তো এই কারণে ফ্যাসিজম যে ধরনের মাসকে মবিলাইজ করে মানে ইউনাইট করে কনসলিডেট করে যে ধরনের রিভলিউশনের কথা বলেছেন, এটা কিন্তু বিশেষ কোনো পরিবর্তন সোসাইটিতে নিয়ে আসবে না। এবং আমরা জানি যে বামপন্থীরা এখনো আমাদের দেশে দেখবে, যারা বামপন্থী আছে তারা কিন্তু এই জায়গাটিতে এখনো ফোকাস করে। তারা বলার চেষ্টা করে যে হিন্দু ভোটটাকে কনসলিডেট করেছে, বা এখানে এই যে মমতা ব্যানার্জি মুসলিম ভোটটাকে কনসলিডেট করেছে, করে তারা যে বারবার পদে ফিরে আসার চেষ্টা করছে, এটা কি বিশেষ কোনো কি অবস্থার পরিবর্তন ঘটায় না। যে ধরনের রিভলিউশনস এখানে ক্রিয়েট করেছে সেটা বিশেষ রিভলিউশনস নয়। তার কারণ বড় কোনো পরিবর্তন তখনই আসতে পারে যখন অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোর মধ্যে পরিবর্তন আসবে। আম আদমি পার্টি যখন দেখবে একটা বড় রিভলিউশনস ক্রিয়েট করলো, তারপর তারা পাওয়ারেও আসলো। তোমরা জানো যে 2013-এ তারা পাওয়ারে এসেছিল, তারপর 2015-এ পাওয়ারে এসেছে, 2020-তে তারা পাওয়ারে এসেছে। এখন যারা সেই সময় আম আদমি পার্টিকে পাওয়ারে নিয়ে এসেছিল তার মধ্যে একজন গুরুত্বপূর্ণ নাম হচ্ছে যোগেন্দ্র যাদব। কিছুদিন আগে প্রেসিডেন্সিতে এসেছিল, তোমাদের বলেছিলাম। তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি তো আম আদমি পার্টিতে ছিলেন,
একটা সময় তো লিডারশিপ নিয়ে কন্ট্রাডিকশনস হয়েছে, আপনি বেরিয়ে এসেছেন পার্টি থেকে। এখন পার্টিটাকে কিভাবে দেখেন, কতটা গ্রো করেছে? এখানে তো সরকার ওরা তো নিশ্চিত করেছে যে সেখানে ফ্রিতে এডুকেশন, নিশ্চিত করেছে ফ্রিতে ইলেকট্রিসিটি, নিশ্চিত করেছে সেখানে মেয়েদের ফ্রিতে যাতায়াত ব্যবস্থা। এগুলো কি এনাফ? তো তার উত্তরটা হচ্ছে এটাই যে যে ধরনের রিভলিউশনস এর মধ্য দিয়ে একটা নতুন একটা পলিটিক্যাল পার্টি ফর্ম হলো, পাওয়ারে আসলো, হ্যাঁ আমরাই হয়তো সেখানে সেটা করিয়েছি, কিন্তু কথাটা হচ্ছে পার্টিটা এখনকার দিনে যে কাজগুলো করা উচিত ছিল সেগুলো করতে পারেনি, এই কারণে তার রিভলিউশনসটা কিন্তু ব্যর্থ হয়েছে। তো এটা এখন তারা এটাকে এই কারণে দেখবে, অনেকেই অ্যাক্টিভ বলতে রাজি নয়, মানে ওদের মতো যারা ওই পার্টিটার সঙ্গে জড়িত ছিল তারা বলছে এটা একটা প্যাসিভ রিভলিউশনসে পরিণত হয়েছে। সো তারা সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর মধ্যে কোনো পরিবর্তন দেখছে না। কারণ কারণ স্কুল এডুকেশনসটাকে ইমপ্রুভ করেছে, তার মানে এই নয় যে গোটা রাজ্যের বা ওই দিল্লির সমস্ত স্কুলগুলোকে তারা ইমপ্রুভ করেছে, তারা জাস্ট একটা মডেল হিসেবে কতগুলো স্কুলসকে ইমপ্রুভ করেছে, তাদের হচ্ছে এটাই আর্গুমেন্ট। তারা ফ্রিতে ইলেকট্রিসিটি দিচ্ছে, তার মানে এই নয় যে সবাইকে দিচ্ছে, কিছু মানুষ পাচ্ছে বা এবং অনেক মানুষই পাচ্ছে না। ফ্রিতে জল দিচ্ছে, তার মানে এই নয় যে সেখানে দেখবে জলের কোনো হাহাকার নেই, জলের প্রচন্ড পরিমাণে দিল্লিতে হাহাকার রয়েছে, সেখানে দেখবে। হ্যাঁ, খেলে না? কে খেয়েনি, কে খায়নি? বিস্কুটগুলো খাও। তো এইখানে দেখবে এই সমস্ত বিষয়গুলো এখনো তারা কিন্তু বিশ্বাস করে। তো এগুলো দেখবে বামপন্থী মানসিকতা পোষণ করার একটা ব্যাপার আছে এদের মধ্যে, বা এরা প্র্যাকটিস করে। একটা সোশ্যাল র্যাডিক্যাল ডেভেলপমেন্টকে তারা ফোকাস করে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলো তোমরা এখানে কিন্তু নোটিশ করবে। এরপরে চলে আসো পরের, এগুলো বাকিগুলো দেখে নিও যা বলেছে। 9 নাম্বার দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি কনসিডার্ড আ ফিচার অফ নাজিজম এন্ড ফ্যাসিজম। তো নাজিবাদ এবং ফ্যাসিবাদ কোনটা বৈশিষ্ট্য নয়? তো যেটা বৈশিষ্ট্য নয় সেটা বলছে যে এলিমিনেশন অফ এনি কনসেপ্ট অফ প্রাইভেট প্রপার্টি। এই যে এখানে এনি শব্দটা বলেছে না, এনি শব্দটা বলাতে এটা ভুল হয়ে গেছে। প্রাইভেট স্পেয়ারটিকে তারা বিশ্বাস করে না, ইটস ট্রু, কিন্তু কোনো রকম ভাবেই করে না, কোনো কিছুকেই করে না, সেটা কিন্তু বলা যাবে না। কারণ এটা কখনো এটা কখনো ইনশিওর করা যাবে না যে সেখানে, মানে এটা কখনো মানে নিশ্চিত করা যাবে না যে সেখানে প্রাইভেট স্পেয়ার বলে কিছু থাকবে না। অফকোর্স থাকবে, মানুষের একটা পরিবার আছে, সেটা তাদের প্রাইভেট স্পেয়ার। তো সেগুলোকে তো কমপ্লিট লেভেলে এলিমিনেশন করা পসিবল নয়। তো এগুলো আমরা এখানে কিন্তু নোটিশ করে থাকবো। তো এগুলো তোমরা ভালো করে দেখবে। তো যেগুলো তাহলে হবে সেগুলো কোনগুলো? এক্সপেনশন অফ টেরিটরির কথা বলেছে। তা আমরা জানি এক্সপেনশন অফ টেরিটরি, হ্যাঁ তারা অঞ্চল দখলের কথা বলে, দেখবে প্রচন্ড রকম ভাবে তারা সেখানে আহ যা হিটলার এবং মুসোলিনি তাদের নিজেদের জনগণকে প্রভাবিত করেছিল। তারপরে আমরা তারপরে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার বলছে লিমিটেশন অফ রাইটস। হ্যাঁ, এটা ঠিক, আমরা দেখতে পাবো যে অধিকারের মধ্যে উপর তার একটা সীমাবদ্ধতা আরোপ করে থাকে। সোশ্যাল ডারউইনিজমেরও আমরা আলোচনা গতকাল পেয়েছিলাম যে সোশ্যাল ডারউইনিজমকে তারা একটা ভুল রকম ভাবে এক প্রকার ব্যাখ্যা করে এখানে নিজেদের আইডিয়ার মধ্যে তারা নিয়ে আসার চেষ্টা করে, এবং তারা বলার চেষ্টা করে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের কনসেপ্ট, যে তারাই সেখানে সার্ভাইভ করতে পারবে যারা আসলে ফিট, নিজেকে প্রমাণ করতে পারবে। তো সার্ভাইভাল অফ দ্য ফিট, বা সার্ভাইভ করতে হলে তোমাকে ফিট হতে হবে আগে সময়ের সঙ্গে সঙ্গে। তো এখানে ফিটেস্টের কনসেপ্ট তাদের মধ্যে দিয়ে আমরা পাই। তো যাই হোক, এগুলো তোমরা এখানে পাবে, কিন্তু এটা এনি শব্দটা বলার মধ্যে দিয়ে এটা কিন্তু একটু ভুল হয়ে যায়, কারণ এতটা র্যাডিক্যালি তারা কিন্তু প্রাইভেট স্পেয়ারকে সেখানে প্র্যাকটিস করার মানে মানে উই মানে এলিমিনেট করতে পারে না সোসাইটি থেকে, কারণ এটা সম্ভবও নয় কখনো। 10 নম্বর দেখো কি বলছে। 10 নম্বর কি বলছে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ ফ্যাসিজম। তো ফ্যাসিজমের কোনটা ফিচার্স নয় সেটা বলছে অ্যান্টাগনিজম টু ফ্রিডম অফ স্পিচ। অ্যান্টাগনিজম টু ফ্রিডম অফ স্পিচ, যে এই যে কথা বলার যে মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটাকে বলি, বাক স্বাধীনতা, লাইট অন করে, বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, সেই বাক স্বাধীনতার হচ্ছে এক প্রকার বৈপরীত্য বা বিরোধিতা বা দ্বন্দ্ব বলতে পারো, যে বাক স্বাধীনতার বিরুদ্ধে এক প্রকার মানসিকতা। তো বাক স্বাধীনতা, তো এটা তো তারা বিরোধিতা তো করেই, যে এতটা বাক স্বাধীনতা তারা মানে না, কারণ তারা ইন্ডিভিজুয়াল রাইটস গুলোর তারা হচ্ছে বিরোধী। তো এটা তো হবেই, ঠিক আছে, নট বলেছে যেহেতু, তো এটা তো হবে না। এখানে দেখো অপশন ডিটাই শুধু ঠিক বলেছে, আসছি আমি। গ্লোরিফাই দ্য নেশন, বললাম যে একটাই জাতিকে তারা এখানে গৌরবান্বিত করার চেষ্টা করে, উচ্চারণ করতে পারছি না, একটু ঠিক করে শুনে নাও, গৌরবান্বিত করার চেষ্টা করে, রাইট। তো যেটাকে গ্লোরিফাই করার চেষ্টা করে, যে একটাই জাতি, সেটা নিয়েই তারা গর্ববোধ করে, তো গ্লোরিফাই। তারপরে বলছে প্রমোশন অফ আ টোটালিটারিয়ান পলিটিক্স, হ্যাঁ এক কেন্দ্রিক যে রাজনীতি, এক ধরনের যে রাজনীতি, এক মনোটোনাস যে রাজনীতি, সেটাকেই তারা প্র্যাকটিস করে। তাদের মধ্যে সে রাজনীতির মধ্যে সেখানে প্লুরালিটি থাকে না, এটাও আমরা জানি, তাই না? গ্লোরিফাইং ইন্ডিভিজুয়াল রাইটস, না, এটা বিপরীত কথা বলেছে। দেখো ওখানে বলেছে, উপর দিকে বলেছে অ্যান্টাগনিজম আর নিচের দিকে বলেছে গ্লোরিফাইং।
অর্থাৎ ইন্ডিভিজুয়াল রাইটস এর মধ্যে ফ্রিডম অফ স্পিচটা কিন্তু চলে আসে, কিন্তু ওখানে উপর দিকে বলেছে অ্যান্টাগনিজম, নিচের দিকে বলেছে কোয়ালিফাইং। তো যে কোনো দুটোর মধ্যে তার মানে একটা ঠিক হবে। তো উপরেরটা যদি সেখানে এখন ডেমোক্রেটিক পার্সপেক্টিভ থেকে ঠিক হয়, নিচের ঠিক না হয়, তাহলে নিচেরটা তো ডেমোক্রেটিক পার্সপেক্টিভ থেকে ঠিক হবে। তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু ফ্যাসিজমের পার্সপেক্টিভ থেকে আবার হচ্ছে কিন্তু ভুল। তো তারা ব্যক্তিগত যে ব্যক্তি কেন্দ্রিক যে অধিকার, সেই অধিকারগুলোকে তারা হচ্ছে গৌরবান্বিত করে না। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তির অধিকারকে তারা মানতেই চায় না, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। তো এই কারণে এখানে ডি অপশনটা ঠিক হয়েছে। চলে আসে 11 নম্বর কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু ফ্রান্সিস ফুকুয়ামা, দ্য স্ট্রেংথ অফ লিবারাল ডেমোক্রেসি ইন কম্প্যারিজন টু ইটস rival communism and fascism becomes apparent because it has created a better mechanism for proper recognitions of ordinary people. এটা ঠিক হবে আমরা জানি। Democracy today has become as much a necessity for economics as it has been for politics, and that implies issues of development, economic equality, civil and political rights have to be guaranteed by the government. এটাও আমরা জানি। এটা এই কারণে দেখবে এক্সপ্লেনেশন এটা ঠিক হয়েছে। এক্সপ্লেনেশন এখানে 3 নম্বরে আছে, এটা উল্টো করে দিয়েছে, ভালো করে দেখে নিও রাজস্থানের কোয়েশ্চেন্স। এই কারণে এটা ঠিক হয়েছে। এক্সপ্লেনেশনটা আমি এখন আর দিলাম না, একটু অনেক লম্বা চড়া কোয়েশ্চেন, ছেড়ে দাও। যদি জাস্ট একটা সাধারণভাবে টার্মিনোলজিগুলো দেখে বুঝে নাও যে ওটা ফ্যাসিজমেরই কথা বলাতে, এইগুলোই বাস্তবতা। 12 নম্বর কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু ফ্যাসিস্ট দ্য ট্রুয়েস্ট ফর্ম অফ ডেমোক্রেসি ইজ গভর্নড বাই দ্য, অ্যাকর্ডিং টু ফ্যাসিস্ট দ্য ট্রুয়েস্ট ফর্ম অফ ডেমোক্রেসি ইজ গভর্নড বাই দ্য, এটা এলিট হবে। যখন ফ্যাসিস্টদের আর্গুমেন্টে আমরা যখন যাব, ফ্যাসিস্টদের আর্গুমেন্টে আমরা যখন দেখব, তখন আমরা দেখতে পাবো যে সেখানে একজন ব্যক্তি, একটাই জাতি, একটাই রাষ্ট্র, একটাই ধর্ম, একটাই বর্ণ, একটাই ভাষা, একটা বর্ণ না, একটা ভাষা, একটা জাতি, একটাই লিডারের কথা যখন বলছে, তখন এই একটা একটা করতে গিয়ে এখানে আমরা দেখতে পাই কি যে সেখানে বেসিক্যালি তারা হচ্ছে যে, যদিও একটা তো হয় না, অল্প কিছু মানুষের কথা বলছে। একটা মানে হচ্ছে, মানে যদি লিডারের কথা বলো, যারা হচ্ছে শাসন করে তাদের কথা যদি বলো, তো সে না, মানে হিটলার তো একাই, হয়তো আমরা হিটলারের নামটাই হয়তো শুনছি, তারই হয়তো শাসন হচ্ছে, কিন্তু বেসিক্যালি বাস্তবতাটা হচ্ছে যে তার সঙ্গে আশেপাশে থাকা কিছু মানুষজন যারা তাদেরকে অ্যাডভাইজার হিসেবে সাপোর্ট করছে, তাদের শাসনটাই এখানে এস্টাবলিশড হয়। তো এরা বেসিক্যালি এলিট। গতকালও তোমাদের বলছিলাম যে একজন সমালোচনাও করেছেন এরকম ভাবে যে ফ্যাসিজমটা আলটিমেটলি কিন্তু একটা এলিট শাসনকেই প্রতিষ্ঠিত করার কাজটা করে থাকে, এগুলো আমরা জানি। 13 নম্বর দেখো কি বলছে, মুসোলিনি ডিসক্রাইব দ্য ফ্যাসিস্ট স্টেট অ্যাজ, তো এটা টোটালিটারিয়ান বলেছে, মুসোলিনি বলেছে ফ্যাসিস্ট স্টেটকে এখানে টোটালিটারিয়ান বলেছে। নতুন করে আর বলার কিছু নেই, দেখো এখানে দেখে নিও, এগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন্স। তারপরে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ফ্যাসিস্ট দ্য ট্রুয়েস্ট ফর্ম অফ ডেমোক্রেসি is government by the truest form of democracy is governed, এটা গভর্নড হবে, এটা গভর্নমেন্ট নয়, এটা ভুল আছে, গভর্নড হবে, ইজ গভর্নড, এনইডি হবে, GOVERNED, গভর্নড বাই দা, এটা হচ্ছে এলিট, কিছুক্ষণ আগেই বললাম। দেখো 15 নম্বর চলে আসো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ টোটালিটারিয়ান ফর্ম অফ গভর্নমেন্ট। টোটালিটারিয়ান মানে একনায়কতান্ত্রিক, একনায়কতান্ত্রিক মানে একজনই শাসক থাকবে, একজনেরই শাসন থাকবে, এই ধরনের একটা আর্গুমেন্ট। তো মিলিটারি শাসনে আমরা জানি যে মিলিটারি শাসন মানে সেখানে মিলিটারি একজন লিডার থাকেন, তারই শাসন সেখানে প্রতিষ্ঠিত হয়, তিনি যা বলবেন, তিনি বন্দুকের নলের বন্দুক দেখিয়ে এক প্রকার নিজের শাসনটাকে কায়েম করার চেষ্টা করেন, এগুলো আমরা জানি মিলিটারি। তো তার যে সেখানে সৈন্য সামন্ত তারা শাসন করে, তো তার অর্ডারেই সেটা হয়। ফ্যাসিস্ট গভর্নমেন্টেও তোমরা খানিকটা ওটাই দেখতে পাচ্ছ, তাই না? লিডারের শাসন, সেখানে একজনের শাসন। কমিউনিস্ট গভর্নমেন্টের মধ্যেও তোমরা দেখতে পাবে যে ওটাই হয়, কারণ কমিউনিজম মানেই হচ্ছে যে আলটিমেটলি আমরা বক্তব্যটা এটাই বেরিয়ে আসে যে একজন লিডারই সেখানে শাসন করে, যে সবাই সবার মধ্যে ইকুয়ালিটি থাকবে, কিন্তু শাসনটা তারপরেও সেখানে কেউ একজন করলেও দেখতে পাবো আমরা যে একজন তো অ্যাটলিস্ট থাকে, তো তারই হয়। স্ট্যালিনকে এই কারণে দেখবে এই এক প্রকার তোমরা কমিউনিস্ট টোটালিটারিয়ান হিসেবে কনসিডার করা হয়। ঠিক আছে, তো যিনি নয় তিনি হচ্ছে যেটা নয়, যে আইডিয়াটা, সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বেসিক্যালি হচ্ছে ডেমোক্রেটিক আইডিয়াকে রিপ্রেজেন্ট করে থাকে। তো ডেমোক্রেটিক আইডিয়া, কারণ পার্লামেন্ট মানে সেখানে হচ্ছে অনেকগুলো মানুষের রিপ্রেজেন্টেটিভসরা গিয়ে সেখানে বসে এবং তারা সেখানে গিয়ে দেশের হয়ে পলিসি প্রোগ্রাম তৈরি করে। তো এটা কোনোরকমভাবে টোটালিটারিয়ান নয়, বরং এটা ডেমোক্রেটিক। তো এই কারণে এটা হবে না, বাকি সবগুলোই কিন্তু হয়ে থাকবে বা হবে। চলে আসো 16 নম্বর কোয়েশ্চেন। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে, নাথিং আউটসাইড স্টেট, নাথিং এগেইনস্ট স্টেট, এভরিথিং ফর স্টেট, টু হুইচ আইডিওলজি ইট ইজ রিলেটেড টু। তো এটা ফ্যাসিজম, আর নতুন করে বলার কিছু নেই, তোমরা জানো। হুইচ আইডিওলজি ইজ বেসড অন র্যাডিক্যাল ডিসক্রিমিনেশনস, র্যাডিক্যাল ডিসক্রিমিনেশনস জানো তোমরা, ফ্যাসিজমের কথা বলা হচ্ছে, কারণ র্যাডিক্যাল মানে চরম, ডিসক্রিমিনেশনস মানে হচ্ছে বৈষম্য।
তো চরম বৈষম্যের কথা কে বলে? তো চরম বৈষম্যের কথা এরাই বলবে, কারণ দেখো এক প্রকার 1-1-1 এর কথা একদিকে বলে যাচ্ছে, অন্যদিকে মেজরিটিদেরকে কনসলিডেট করছে, মাইনরিটিসদেরকে সেখানে কিন্তু আলাদা রকম ভাবে কনসলিডেট করছে অন্য একটা বাইনারিতে, অন্য একটা ইউনিটে, এবং দেখা যায় যে মেজরিটিদের দ্বারা মাইনরিটিদের উপর কিন্তু সেখানে এক প্রকার এক্সপ্লটেশন চালানো হয়। তো এই ধরনের বৈষম্যের কথা কে বলবে? আর তো ফ্যাসিজমই বলবে। এত র্যাডিক্যাল লেভেলে ডিসক্রিমিনেশনস এর কথা আর অন্য কেউ কেউ বলে না। কার্ল মার্কসও বলেনি, ইন্ডিভিজুয়ালিজমটা তো বলো। স্যার স্যার রেশিয়াল ডিসক্রিমিনেশন লেখা, আপনি র্যাডিক্যাল ভেরি গুড বলছেন। আনসার, র্যাশিয়াল। কিন্তু এটা যদি র্যাডিক্যালও হতো তাও কিন্তু মানে এই সেন্সেই হতো, মেজরিটি মাইনরিটিদের সেন্সে। র্যাশিয়াল বলেছে এখানে জাতিগত, তাহলে তো রেস মানে জাতি। তো জাতির কনটেক্সটে যেহেতু বলেছে, তাহলে তো বুঝতেই পারছো যে একটাই জাতির কথা, আর তো মানে এক্সপ্লেনেশন তার প্রয়োজনই নেই, একটাই জাতির কথা বলছে। তো রেশিয়াল ডিসক্রিমিনেশনস এর কথা এরাই বলে। মার্কসিজমের মধ্যে এই ধরনের রেসের কোনো উল্লেখ নেই, ইন্ডিভিজুয়ালিজমের মধ্যে তো নেই। ইন্ডিভিজুয়ালিস্টরা বলার চেষ্টা করে এক প্রকার, যদিও আবার অনেকে বলার চেষ্টা করছে যে এরাও ডিসক্রিমিনেশনসটা করে। বেসিক্যালি এরা রেস থেকে রুটটাকে আলাদা করার চেষ্টা করে। রেসের যে রুট সেখান থেকে ইন্ডিভিজুয়ালকে আলাদা করার চেষ্টা করে। মাল্টিকালচারালিজম পড়তে গিয়ে আমরা এটা পেলাম, কি পেলাম আমরা? এটাই পেয়েছিলাম সেখানে, যে একজন ইন্ডিভিজুয়াল যে জাতির মধ্যে বিলং করছে, সেই জাতি থেকে তাকে আলাদা ইকোনমিক ম্যানে আগে কনভার্ট করো। যতক্ষণ না সে ইকোনমিক ম্যানে কনভার্ট হচ্ছে ততক্ষণ তাকে কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এই সেন্সেও অনেকে সমালোচনা করে এটা বলে, কিন্তু সরাসরি নিজেদের এদের প্রিন্সিপাল নয়, সামনে থেকে প্রিন্সিপাল নয়, কিন্তু এটা সরাসরি যাদের প্রিন্সিপাল, যারা ডিসক্রিমিনেশনসের সরাসরি কথা বলে, যে একটা জাতির যখন তারা প্রশংসা করছে, একটা জাতিকে যখন তারা গ্লোরিফাই করছে, তখন অন্য একটা জাতির প্রতি তারা বৈষম্য করছে। তো এটা আর কে বলবে? এখানে ফ্যাসিবাদ বলবে। চলে আসো এখানে 18 নম্বর কোয়েশ্চেন্সে কি বলছে, ম্যাচ করতে বলেছে লিবারালিজম, অ্যানার্কিজম, ফ্যাসিজম, ডেমোক্রেসি সিনথেসিস, প্রাইমেসি অফ দ্য সোশ্যাল। তো লিবারালিজমের যখন কথা বলবে তখন আরসি দত্তের কথা তোমরা, আরসি দত্তার কথা মনে রাখবে। আরসি দত্তা হচ্ছে রমেশচন্দ্র দত্ত, এর ফুল ফর্মটা পুরো নাম হচ্ছে রমেশচন্দ্র দত্ত, একজন ইকোনমিস্ট ছিলেন। আহ, দেখবে ব্রিটিশ পিরিয়ডে অনেক ভালো লেখালেখি করেছেন। দেখবে কংগ্রেসের উত্থানের পেছনেও এনার একটা বড় গুরুত্বপূর্ণ রোল আছে। কংগ্রেসকে সেখানে একটা বড় মানে কি বলবো একটা ফোর্স দিয়েছিলেন। তো লিবারালিজমের কনটেক্সটে তোমরা এটা দেখতে পাবে, লিবারালিজম, আরসি দত্তা, এবং যারা রিফর্মিস্টও যেহেতু এদেরকে বলা হতো সেই সময়, তো স্বাভাবিকভাবেই তোমরা দেখবে লিবারালদের ক্যাটাগরিতে এই কারণে এরা আসেন। অ্যানার্কিজমের প্রসঙ্গে তোমরা এখানে কাকে পাবে? অ্যানার্কিস্ট এম কে গান্ধীকেই পাবে। তোমরা জানো যে পরীক্ষা একাধিকবার জিজ্ঞেস করেছে নেটে, সেটা হচ্ছে যে তিনি নিজেকে ফিলোসফিক্যাল অ্যানার্কিস্ট বলেছেন, দার্শনিক নৈরাজ্যবাদী বলেছেন। এবং অ্যানার্কিজম পড়াতে গিয়েও তোমাদের বলেছিলাম যে তিনি নিজেকে অ্যানার্কিস্ট বলেছেন, তার কারণ স্টেটের যে অথরিটি বা স্টেটের যে কনসেপ্টটা, সেটাকেই তিনি মানতে চান না। স্টেটলেস সোসাইটির কথা তিনি বলেছেন, এবং গ্রাম স্বরাজের বিপরীতে তিনি কিন্তু কথা বলতে আমরা শুনেছি। তো গ্রামগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করার কথা বলেছেন, কোঅপারেটিভ গ্রামগুলোর মধ্যে কোঅপারেশনসটাকে বৃদ্ধি করার কথা বলেছেন। তো এক প্রকার এই কারণে যারা অথরিটিকে মানতে চায় না তারা হচ্ছে অ্যানার্কিস্ট, নৈরাজ্যবাদী। কারণ রাজ্য থাকবে মানে তার রাজ্যের নিয়মও থাকবে, তার কর্তৃত্বও থাকবে, কিন্তু এরা যেহেতু কর্তৃত্বকেই মানতে চায় না, তাই হচ্ছে কিন্তু এরা এরা এখানে অ্যানার্কিস্ট। তো গান্ধী সেই ক্যাটাগরিতে কিন্তু চলে আসে, তোমাদের এগুলো বলেছি। ফ্যাসিজম, ডেমোক্রেসি সিনথেসিস, তো সুভাষচন্দ্র বোসের মধ্যে এই নেচারটা তোমরা পাবে। সুভাষচন্দ্র বোস তোমরা যেমন দেখবে যে, যেমন গান্ধীজি যখন তোমরা আন্দোলন করতে দেখছো, তোমরা রাস্তায় বেরিয়ে যখন তিনি সত্যাগ্রহ করছেন, গান্ধীজি যখন রাস্তায় বেরিয়ে সত্যাগ্রহ করছেন, তখন তোমরা দেখতে পাবে গান্ধীজি রাস্তায় বেরিয়ে যখন সত্যাগ্রহ করছে, তখন তোমরা দেখতে পাবে যে এসসি বোস সেখানে তার বিপরীতে কিন্তু মিলিটারিকে কিন্তু শক্তিশালী করছে। তিনি এখানে কালীঘাটের বাড়ি থেকে পালিয়ে গিয়ে দেখা গেল যে সেখানে আফগানিস্তান হয়ে জার্মানিতে পৌঁছে গেল, এবং সেখানে নাজি ইয়ের সাথে, হিটলারের সাথে হাত মেলালো। তারপর সেখানে যখন হলো না, তারপর জাপানে আসলো, জাপান থেকে তারপর তিনি সেখানে সাহায্য সহযোগিতা নিয়ে দেখবে সেখানে আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তিনি ভারতবর্ষের দিকে প্রবেশ করছেন, এবং কোনো রকম ভাবে তিনি কম্প্রোমাইজ করতে রাজি নন, হাত পা ধরতে রাজি নন, ওই সত্যাগ্রহ করতে রাজি নন। তো এক প্রকার তার মধ্যে কি মিলিটারি দিয়ে শাসন করার একটা প্রবণতা ছিল, মিলিটারি দিয়ে দখল করবে, মিলিটারি দিয়ে শাসন করবে, এগুলো। এবং তিনি একটা, তার যে বইটা আছে, তার বইটার নাম হচ্ছে কি যেন, স্ট্রাগল দিয়ে নামটা ভুলছি আমি। তো সেই বইয়ে তিনি এই কথাটাও বলেছিলেন, বা একটা ইন্টারভিউয়ে সেই সময় এটাও বলেছিলেন, বইটাকে যখন তিনি প্রমোশনে গেছিলেন তখন এই কথাটা তাকে তিনি বলেছিলেন, যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর ভারতবর্ষ কি করবে, সম্ভবত বোধহয় আগামী 50 বা 70 বলেছিলেন, যে তিনি একনায়কতান্ত্রিক শাসনে থাকতে হবে। কেন? নইলে এই জাতিটাকে সমৃদ্ধ করা যাবে না। তো বুঝতেই পারছো যে যখন ডেমোক্রেটিক রাইটসগুলো মানুষের তিনি পক্ষে কথা বলছেন না, একনায়কতান্ত্রিক শাসনের পক্ষে বলছেন, তখন তোমরা এটাকে কি বলবে? তো ফ্যাসিস্ট একটা ক্যারেক্টার। তো তার মধ্যে এই ধরনের একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার কিন্তু ছিল। এবং সরাসরি এটাকে যদি বুঝতে চাও যে কিরকম ভাবে, তাহলে দেখবে যে জার্মানির সাথে হাত মেলাচ্ছে, সেখানে তিনি জাপানের সাথে হাত মেলাচ্ছেন। তো এগুলো কি? এগুলো হচ্ছে ফ্যাসিস্ট ক্যারেক্টারই কতকগুলো।
তো ওদের সাথে বন্ধুত্ব করছে, তো স্বাভাবিকভাবে তিনিও সেই ক্যাটাগরিতেই কিন্তু ঢুকে গেছেন। তিনি সত্যাগ্রহের পথ, তিনি তিনি শান্তিপূর্ণ আন্দোলনের পথ, তিনি অহিংসার পথ, এগুলো ত্যাগ করে তিনি সরাসরি হিংসার পথ অবলম্বন করলেন, তিনি মিলিটারিকে শক্তিশালী করলেন। তো এই কারণে তাকে ফ্যাসিস্ট বলা হয়। আর ডেমোক্রেটিক এই কারণেও যে সেখানে তিনি ধীরে ধীরে মানুষের, তোমরা দেখবে যে তিনি যখন পশ্চিমবঙ্গে দেখবে তিনি হয়েছেন, কলকাতার মেয়রও হয়েছিলেন ইলেকশনে লড়াই করে, ডেমোক্রেটিক রাইটসগুলোও কিন্তু তার তার সেগুলোর উপরেও কিন্তু তার ভরসা ছিল, বিশ্বাস ছিল যে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো তিনি মেনে নেবেন, কিন্তু সবগুলোই মানতে দেবেন না তিনি। অ্যাটলিস্ট 50 বছরের জন্য বা 70 বছর বোধহয় বলেছেন, 50 কি 70, তো সেই টাইম পিরিয়ডের জন্য তার এই অধিকারগুলো থাকবে না, কিন্তু তারপরে হবে। তো এই কারণে দেখবে একটা সিনথেসিসের কথা বলা হচ্ছে, যে ফ্যাসিজম এবং ডেমোক্রেসি সিনথেসিস। প্রাইমেসি অফ দ্য সোশ্যাল, তো সামাজিকতার যে এখানে কি বলবো, যে প্রাথমিকতা যে যা যিনি দিয়েছেন, তিনি তো জানো আম্বেদকর হবে, যে সামাজিক সংস্কার করতে হবে, সামাজিক বড় রেভলিউশন ঘটাতে হবে। সমাজে যেভাবে মানুষের বিভিন্ন মানে ইকুয়ালিটি নেই, বিশেষ করে যে ধর্মের ভিত্তিতে, জানো তোমরা ধর্মের ভিত্তিতে যেভাবে তাদেরকে এক্সপ্লয়েট করা হয়েছে, ট্রাইবসদেরকে বা কাস্টদেরকে, তো তাদেরকে সেখান থেকে মুক্তি দিতে হবে। তো সমাজে এই কারণে একটা বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তো এই ধরনের সোশ্যাল রেভলিউশনের কথা তোমরা আর কাকে বলতে শুনবে? এই ধরনের সোশ্যাল রেভলিউশনের কথা আম্বেদকরকে বলতে তোমরা শুনবে। তো এগুলো এইরকম ভাবে উত্তরটা এখানে বি হয়ে আসছে। দেখো, এটা উত্তরটা সি ছিল বোধহয়, আমি এটা চেঞ্জ করেছি, কারণ এটাই সঠিক উত্তর, বি নাম্বারটাই সঠিক উত্তর। ডেমোক্রেসি, ডিক্টেটরশিপ, ফ্যাসিজম, টোটালিটারিয়ানিজম। দেখো এখানে সহজ উত্তরটা হচ্ছে সব থেকে কমন, মানে তিনটেই এখানে বি সি ডি, একটা এটার যা এক্সপ্লেনেশন দেবে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু সব থেকে সহজ হয় ডেমোক্রেসিটাকে আইডেন্টিফাই করা। কারণ ডেমোক্রেসি মানেই হচ্ছে কিন্তু এই তিনটের বিপরীত, সেটা তিনটের কমপ্লিট বিপরীত। ডেমোক্রেসি মানে সেখানে ইলেকশন হবে, মানুষের রাইটকে সেখানে উপভোগ করার স্বাধীনতা দেওয়া হবে, হ্যাঁ, রাইটস গুলোকে এনজয় করার একটা পরিবেশ থাকবে, তো এগুলোর কথা বলা হচ্ছে। তাহলে ডেমোক্রেসিতে এখানে কি হবে? ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। ডেমোক্রেসি মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, এটাকে ধরলেই কিন্তু বাকিগুলো বেরিয়ে আসবে। বি নাম্বারটা উত্তর বলছে, তো বি যদি উত্তর হয় তাহলে এতে হচ্ছে এখানে 2, এতে 2 বলছে, দেখো এতে 2, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস, তাই তো। বিতে 4 বলেছে, দেখো বিতে 4 ডিক্টেটরশিপ, এখানে অ্যাবসেন্স অফ লিগাল লিমিটস অন দ্য রুলার্স পাওয়ার, যে শাসকের যে ক্ষমতা থাকবে সেটার উপর কোনো আইনি প্রতিবন্ধকতা থাকবে না বা সীমাবদ্ধতা থাকবে না। ডিক্টেটর তাকেই বলা হয় যে আইনের ঊর্ধ্বে, যেমন হবস বানিয়েছিলেন তার সোভারেনকে, রাজাকে, যে তিনি আইন দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। তো এক প্রকার ডিক্টেটর তিনি বানিয়ে দিয়েছিলেন, এটা আমরা দেখেছি। তো বিতে 4 এখানে পেয়ে যাচ্ছ। সিতে 1 বলেছে, দেখো সিতে 1 ফ্যাসিজম, এক্সক্লুশনারি ন্যাশনালিজম। তো এক্সক্লুশনারি ন্যাশনালিজমের আইডিয়া তোমরা পেলে, জাতীয়তাবাদের কথা বারবার সেখানে উচ্চারিত করছেন তারা। ডি নাম্বারে এখানে 3 পেয়ে যাচ্ছ। ডিতে 3 দেখো, গভর্নমেন্ট কন্ট্রোলস ওভার অল স্পেয়ার অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট লাইফ। টোটালিটারিয়ান মানেই হচ্ছে যে এটাও এক প্রকার একনায়কতান্ত্রিকতার কথা বলছে। একনায়কতান্ত্রিকতাতে আমরা দেখতে পাবো সরকার সমস্ত পাবলিক এবং প্রাইভেট স্পেয়ারে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো এগুলো তোমরা দেখবে সোভিয়েত ইউনিয়নে এগুলোই, স্টালিন এসে এগুলোই করেছিলেন। তো এখন এই ধারণাগুলোর মধ্যে মানে মানে কি বলবো, যে মানে মানে ডিভাইডিং লাইনগুলো যে খুব পরিষ্কার তা কিন্তু নয়, এগুলো অস্বচ্ছ কতগুলো ধারণা। বাট মোটামুটি এটা বুঝে নাও, ডিক্টেটরশিপ যা বলবে, ফ্যাসিজম যাকে বলছো, টোটালিটারিয়ান যাকে বলছো, এদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য তোমরা খুঁজে পাবে না। মোটামুটি একই গোছের সেগুলো আইডিয়া, যেগুলো মানুষের সাধারণভাবে ডেমোক্রেটিক কনটেক্সট থেকে যদি বলো, তাহলে মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার, এগুলোকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এবং সেই কনটেক্সটেই সেগুলো কিন্তু একই ক্যাটাগরিতে চলে আসে। এখানে 20 নম্বর কোয়েশ্চেন্স। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? In an autocratic state, the leader, the party, or the state is idealized to become the basis of everything. তো যেটা ট্রু বলেছে এটাই, যে এখানে in an autocratic state, the leader, the party, or the state is idealized to become the basis of everything. যে সমস্ত কিছুর এখানে ভিত্তি হয়ে যায় কি? যে নেতা। সমস্ত কিছুর ভিত্তি হয়ে যায়, হতে পারে সেখানে দল, ও সমস্ত কিছুর ভিত্তি হয়ে যায় রাষ্ট্র, যে তারা যা বলবে সেটাই মেনে নিতে হবে। তো রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেখানে তার লিডার যা বলবে, বা পার্টির মধ্যে থেকেও হতে পারে, তো তারা যা বলবে সেটাই তোমাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে এক প্রকার বলতে পারো যে সত্য, ঠিক। এটা এক প্রকার দেখবে ফ্যাসিজমকেই এটা কিন্তু ডিনোট করে থাকে, এটা তোমরা পেয়ে গেলে। চলে আসো এখানে 21 নম্বর কোয়েশ্চেন্সে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, নট কারেক্ট? তো যেটা কারেক্ট নয়, সেখানে দেখো যেটা বলেছে সেটা হচ্ছে, দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ইজ মিন টু ইনেবল স্মল গ্রুপস অফ পিপল টু এক্সারসাইজ পাওয়ার। এই যে এখানে স্মল যেহেতু বলেছে স্মল গ্রুপ অফ পিপল টু এক্সারসাইজ পাওয়ার, এখানে প্রশ্নটা কি বলেছে? নট কারেক্ট বলেছে। দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ইজ মিন টু এনেবল স্মল গ্রুপস।
representative democracy is meant to enable small groups of people to exercise power. রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির একটা লিমিটেশনসই হচ্ছে যে রিপ্রেজেন্টেশন তারা হয়তো দেয়, কিন্তু বর্তমান দিনে যে সমস্ত যে ডেমোক্রেটিক সিস্টেমটা আমরা দেখি সেখানে ছোট ছোট গ্রুপসগুলোর কিন্তু সত্যি রিপ্রেজেন্টেশন তাদের থাকে না, অর্থাৎ যখন এলাকা দিয়ে কোনো একটা কিছুকে নির্ধারণ করা হয়, যেমন বর্তমান আমাদের দেখবে দেশের কাঠামোটা হচ্ছে, নির্বাচনী কাঠামোটা হচ্ছে যে এলাকা ভিত্তিক, যে গোটা দেশটাকে 543টা এলাকায় ভাগ করা হয়েছে, টেরিটরিতে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা থেকে একটা করে ব্যক্তিকে চুজ করা হয়েছে, ইলেকশনে তারা হয়তো নির্বাচিত হয়ে আসবে। কিন্তু সেখানেই যখন অন্যান্য দেখবে গ্রুপগুলো থাকবে, ছোট গ্রুপ, তাদের কোনো প্রতিনিধিত্ব তারা কিন্তু পাবে না। কাজে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মানে এটা নয় যে সেখানে স্মল গ্রুপগুলো সেটার মধ্য দিয়ে প্রতিনিধিত্ব হয়তো পাবে। তো এটার একটা লিমিটেশনস স্মল গ্রুপগুলো, এবং এই কারণেই তোমরা দেখবে যে বাংলাদেশে এই যে তারা যে এখন নির্বাচনী সংস্কারের কথা বলছে না, তারা বারে বারেই দেখবে বিভিন্ন যারা ছোট পলিটিক্যাল পার্টিস আছে, যেমন তাদের দেশে দেখবে প্রায় 43টা অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি, এবং তোমরা 19টার মতো সেখানে ইসলামিক পলিটিক্যাল পার্টি পাবে, 19টা বা 14টা বোধ হয়, 14টা আজকেই দেখছিলাম। তো এখানে 43টার মতো বা 44টার মতো সেখানে অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি, এবং হচ্ছে 14টার মতো সেখানে বা 19টার মতো সেখানে ইসলামিক পলিটিক্যাল পার্টি। এর মধ্যে তোমরা দেখতে পাবে দুটো পলিটিক্যাল পার্টি বারবার তারা কিন্তু পাওয়ারে এসেছে, মাঝে থার্ড কোনো পার্টি তারা কোয়ালিশন করে পাওয়ারে এসেছে, কিন্তু সেটাও কিন্তু খুব এক্সেপশনাল কেসে হয়েছে। তাহলে দুটো বড় বড় পার্টি তারা পাওয়ারে এসেছে, এবং তারা বলছে কি যে এই টেরিটোরিয়াল বেসিসে যে ইলেকশনের সিস্টেম সেটা ভালো বজায় থাকুক। এই মুহূর্তে যখন দেখবে ছোট পলিটিক্যাল পার্টিসগুলো ডিমান্ড করে বসছে যে তারা হচ্ছে কি যে তারা গ্রুপ ভিত্তিক রাইটস চায়, তারা সেখানে পলিটিক্যাল পার্টির ভোটের শেয়ারের ভিত্তিতে সেখানে তারা হচ্ছে প্রতিনিধিত্ব চায়। যখন ছোট পলিটিক্যাল পার্টিসগুলো এই ধরনের ডিমান্ড দিচ্ছে যে তারা এই ধরনের রিপ্রেজেন্টেশন চায় পার্লামেন্টে, তখন বড় যে পলিটিক্যাল পার্টিটা আছে যেটাকে বলা হচ্ছে বিএনপি এই মুহূর্তে, তো বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা কিন্তু এটাকে এগ্রি করে না এই আইডিয়াটিকে। কেন? কারণ তাদের তো লস, আলটিমেটলি তাদের লস। তো এই কারণে তারা কিন্তু দেখা যাবে কি বড় পলিটিক্যাল পার্টিগুলো তারা অন্য ধরনের এক রিপ্রেজেন্টেশনের কথা বলে। তো ডেমোক্রেসি মানে এই নয় যে সেখানে স্মল গ্রুপগুলো সেখানে কিন্তু তাদের ক্ষমতাকে এক্সারসাইজ করার সুযোগ পাবে না, বরং বর্তমান কনটেক্সটে আমরা দেখতে পাই যে সেটা হয় না। বাকিগুলো এখানে ঠিকই হবে, দেখো বাকিগুলো এখানে যে বলেছে নট কারেক্ট খুঁজতে বলেছে। আ টোটালিটারিয়ান পলিটিক্যাল সিস্টেম কুড বি আ কমিউনিস্ট অর ফ্যাসিস্ট টাইপ। তো এটা আমরা জানি যে একনায়কতান্ত্রিক মানে সেটা সাম্যবাদী হতে পারে, সেটা হচ্ছে ফ্যাসিস্ট হতে পারে। মোনার্কিক্যাল পলিটিক্যাল সিস্টেম মানে রাজতান্ত্রিক, মোনার্কিক্যাল রাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা মে বি অথরিটারিয়ান ও ডেমোক্রেটিক। হ্যাঁ, এটাও ঠিক। রাজতান্ত্রিক যেটা ব্যবস্থা সেটা কর্তৃত্ববাদী হতে পারে, আবার গণতান্ত্রিকও হতে পারে। যেমন বাংলাদেশ ইউকের দিকে তাকিয়ে দেখো এই মুহূর্তে, ইউকে যেমন এখন দেখবে গণতান্ত্রিক, রাজতান্ত্রিক তারা, রাজা সেখানে আছে, কিন্তু রাজা শাসন থাকলেও সেটা কিন্তু ডেমোক্রেসিকে প্র্যাকটিস করে। আবার আগে আমরা যদি চলে যাই, আজ থেকে যদি মোটামুটি 100 বছর আগে চলে যাই, তাহলে দেখবে যে সেখানে রাজা ছিল, কিন্তু রাজা শাসনটা অথরিটারিয়ান ছিল, কর্তৃত্ববাদী ছিল, রাজাই সমস্ত কিছু কন্ট্রোল করতো, সেখানে ডেমোক্রেসির কোনো প্র্যাকটিস ছিল না। তাহলে এটাও ঠিক। দ্য এক্সারসাইজ অফ পলিটিক্যাল পাওয়ার বাই এ স্মল গ্রুপ অফ পিপল ইজ কল্ড অ্যান অলিগার্কি অর অ্যারিস্টোক্রেসি। যেখানে স্মল গ্রুপগুলো ক্ষমতা অর্জন করে বা বেসিক্যালি তারাই ক্ষমতা ভোগ করে, তখন আমরা সেখানে কি দেখতে পাই? তো সেখানে আমরা দেখতে পাই যে সেখানে জেনারেলি সেটাকে অলিগার্কি বলা হয় বা গোষ্ঠীতন্ত্র বা অভিজাততন্ত্র বলে। কারণ অভিজাত কিন্তু সবাই হতে পারে না একটা দেশে, এটা একটা পৃথিবীর সমস্ত দেশে একটা সাধারণ সত্য যে অভিজাত তারা যারা সংখ্যাতে অল্প হয়, অভিজাতরা সংখ্যায় বেশি কোনোদিনই হয় না। এদের সাধারণ নিয়ম হচ্ছে অভিজাতরা সংখ্যায় অল্প হবে, কারণ টাকাওয়ালা মানে দেশ জেনারেলি সবসময় কিন্তু মানে কোনো মানে পৃথিবীর সমস্ত দেশেই যে কমপ্লিট লেভেলে যে ইকুয়ালিটি নিয়ে আসা সম্ভব হবে তা কিন্তু নয়, ইনইকুয়ালিটি কিন্তু বাস্তবতা। তাহলে ইনইকুয়ালিটি যদি বাস্তবতা হয়, তাহলে কিছু সম্পদ মানে বেশিরভাগই সম্পদ অল্প কিছু মানুষের হাতে থাকবে, বা বিভিন্ন সুযোগ সুবিধা বা ক্ষমতা অল্প কিছু মানুষের হাতে থাকবে, সেটাও বাস্তব কথা। তো সেই কনটেক্সটেই আমরা দেখতে পাবো যে ডেমোক্রেসির একটা বাস্তব সত্যও হচ্ছে যে ডেমোক্রেসিতে দেখা যায় যে অলিগার্কি, অ্যারিস্টোক্রেসি বা এলিট এরাই কিন্তু ক্ষমতাটা উপভোগ করে থাকে। তো এটাই এখানে বলছে দ্য এক্সারসাইজ অফ পলিটিক্যাল পাওয়ার বাই এ স্মল গ্রুপ অফ পিপল ইজ কল্ড অলিগার্কি অর অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, যে ক্ষমতা যখন অল্প কিছু মানুষ পরিচালনা করে রাজনৈতিক ক্ষমতা, তখন আমরা দেখতে পাই সেটাকে গোষ্ঠীতন্ত্র বা সেটাকে হয়তো অভিজাততন্ত্র বলে আখ্যায়িত করা হয়, বা সেটাকে কিন্তু আমরা এলিটোক্রেসিও বলতে পারি। 22 নম্বর দেখো কি বলছে, হুইচ ম্যাচ দ্য ফলোইং টাইপ অফ স্টেট, লিস্ট 1 এন্ড লিস্ট 2। অলরেডি তোমাদের বোধহয় এটা আমি বলে দিলাম
তাই তো? না এটা বলিনি, এটা বলিনি। দেখো এখানে 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 লিবারাল ডেমোক্রেটিক স্টেট এটার মধ্যে দিয়ে হয়তো সব বেরিয়ে আসা উচিত, বা কনজারভেটিভ কমিউনিস্টটা দিয়ে বেরিয়ে আসবে। দেখ কমিউনিজম আমরা কি পাই, পোলেতারিয়েট ডিক্টাটরশিপ পাই, পোলেতারিয়েট অফ দ্য ডিক্টাটরশিপ, যে যে হচ্ছে পোলেতারিয়েতের একনায়কতন্ত্রের কথা বলা হচ্ছে, পিছিয়ে পড়াতে এদের একনায়কতন্ত্রের কথা বলা হচ্ছে। তো এটা তো কমিউনিস্ট শাসনই আমরা দেখেছি, যে কার্ল মার্কসের এটা একটা স্লোগান ছিল, পোলেতারিয়েট অফ দ্য ডিক্টাটরশিপ অফ দ্য পোলেতারিয়েট। তাহলে এখানে সি নাম্বারটা খুবই কমন, বাকিগুলো একটুখানি তোমাদের কনফিউশন হতে পারে, কিন্তু সি নাম্বারের সাথে কোনো তো কনফিউশন নেই, কারণ স্ট্রেট ফরওয়ার্ড এখানে একটা কিন্তু আইডিয়া তুলে দিয়েছে। তাহলে সিতে টু বললে কোনটা হচ্ছে 4, তো সিতে এখানে 2, এই দেখো 4টা বেরিয়ে আসছে। বাকিগুলো এখানে দেখে নাও কি বলছে, এখানে এখানে 4 বলেছে, তো তাহলে এতে 3 বলেছে। এতে 3 যদি বলে, দেখো লিবারাল ডেমোক্রেটিক লিমিটস অফ স্টেট পাওয়ার। হ্যাঁ, যে ডেমোক্রেসির কনসেপ্ট আমরা যখন পড়েছি, যখন আমরা লিবারালিজম পড়েছি, তখন আমরা দেখেছি যে তারা ব্যক্তির স্বাধীনতার বৃদ্ধির কথা বলছে, স্টেটের বা ক্ষমতাটিকে তারা রিডিউস করার কথা বলছে, স্টেটের যে পাওয়ার সেটিকে সংকুচিত করার কথা বলছে, আর ব্যক্তির স্বাধীনতাকে বৃদ্ধি করার কথা বলছে। তাহলে এই কনটেক্সটে এটা মিলে গেল। এতে এখানে হয়ে গেল 3। বিতে এখানে 4 বলছে, দেখো বিতে 4 কনজারভেটিভে আমরা এখানে অর্গানিক এবং হায়ারার্কিক্যাল কনসেপ্ট পেয়েছি। সেখানে একটা একটা তোমাদের যে মেটেরিয়ালসটা দিয়েছে সেখানে দেখো অর্গানিক হায়ারার্কি এগুলো কিন্তু নিয়ে লেখা আছে, যে তারা কনজারভেটিভসরা সেখানে অর্গানিজমের কথা বলে, অর্গানিজম হায়ারার্কির কথা বলে, যে সেখানে যারা যারা কি বলবো, যে মানে সমাজ একটা হায়ারার্কির মধ্য দিয়ে পরিচালিত হয়, সেটাই বাস্তবতা, সেটাকে প্রিজার্ভ করতে হবে, তাই না? এই সমস্ত কথাগুলো, আর্গুমেন্টগুলো আমরা পড়েছি, সেখানে ডিটেলসে আলোচনা হয়েছে। তো জানো তোমরা বিতে এখানে 4 হয়ে যাবে, দেখবে এন্ড্রু হেউডের বইয়েই দেখবে এই দুটো টার্মিনোলজি বড় করে সেখানে লেখা আছে, এবং তোমাদের ওই মেটেরিয়ালটাই বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, বা যাদের কাছে ইংরেজি আছে তারা দেখে নিতে পারো। তো বিতে এটা 4 হবে। সিতে বলছে কমিউনিস্ট, তো কমিউনিস্ট তো পেয়ে গেলে। ফ্যাসিস্ট বলছে এখানে 1, নেশন এজ সুপ্রিম অ্যান্ড অল ইনক্লুসিভ। তো জানো নেশনকে তারা প্রাইমেসি দেয়, তারা সেখানে প্রাথমিকতা দেয়, সুভারেন বানিয়ে রেখেছে সেখানে, তাই না? এক প্রকার যা বলবে সেটাকেই মেনে চলতে হবে। এগুলো তো ফ্যাসিস্ট দিয়ে 1টা বেরিয়ে আসলো, তো এগুলো খুব সহজ কোয়েশ্চেন্স হয়ে যায়। লাস্ট কোয়েশ্চেন্সটা অলরেডি বোধহয় তোমাদের বলে দিলাম, লাস্ট কোয়েশ্চেন্সটা অলরেডি বলে দিয়েছি, আগের কোয়েশ্চেন্সটাই এটা আলোচনা হয়ে গেছে। তো দেখো এটাও কিন্তু সঠিক উত্তর এখানে আছেই। তো এইরকম ভাবে আমাদের দেখতে পাচ্ছ যে 23টা কোয়েশ্চেন্স, কিন্তু কতগুলো বিষয় নোটিশ করার এখানে আছে। কি কি? 1 নাম্বার হচ্ছে যে এখান থেকে কোনো কোয়েশ্চেন্স নেটে এখনো পর্যন্ত আমাদের চোখে পড়লো না। 2 নাম্বার বিষয় হচ্ছে এখানে সেটের কোয়েশ্চেন্স, ওয়েস্ট বেঙ্গল সেটেরও কোনো কোয়েশ্চেন্স আমাদের চোখে পড়লো না। 3 নাম্বার বিষয় এটা হচ্ছে যে আমাদের নেটে বা সেটে এখান থেকে প্রশ্ন না আসলেও আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসে এটা আছে, যেহেতু সিলেবাসে আছে তাই আমাদেরকে এটা ভালো করে অ্যাটলিস্ট দেখে যেতে হবে। আসেনি মানে তো এটা নয় যে এটা কখনো আসবে না, অফকোর্স আসবে। এবং দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেটে অ্যাটলিস্ট আসতে পারে। কেন? তার কারণ হচ্ছে যে দেখতেই পাচ্ছ যে এখানে প্রেসিডেন্সির কোয়েশ্চেন্সে প্রচুর ফ্যাসিজম থেকে জিজ্ঞেস করেছে, এবং তোমরা জানো যে প্রেসিডেন্সি মানে হচ্ছে যে তারা ওয়েস্ট বেঙ্গল, মানে এখানকার টিচাররাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্সও তৈরি করার পেছনে তাদের একটা রোল থাকে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদেরকে মানে খুব সচেতনতার সঙ্গে এটা পড়তে হবে। তাছাড়াও আমাদেরকে এটা পড়তে হবে অন্যান্য বিষয়গুলোর সম্পর্কে, মানে ওভারঅল আইডিয়াটিকে আমাদের ক্লিয়ারলি পেতে হলে বা জানতে হলে, টপিকের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হলে আমাদের তো এটা জানতেই হবে, নইলে অন্য টপিকগুলো পড়তে গিয়ে তোমরা গোলাবে। তো এটা যেহেতু ক্লিয়ার হয়ে গেছে, অন্যগুলোর সাথে তোমরা এবার কিন্তু এটাকে সেপারেট করতে পারবে, যে অন্য একটা টপিক যখন পড়বে তখন সেটা ওটার মতো করে পড়বে, সেটার সাথে কোনো রকম ভাবে ফ্যাসিজমের আইডিয়াগুলোকে তোমরা গোলাবে না, এটা তোমরা নিশ্চিত হতে পারলে। তো এই কনটেক্সট থেকেই আমাদেরকে এটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে, এবং বিশেষ মাথা ঘামিয়ে লাভ নেই, যেহেতু খুব বেশি প্রশ্ন আসবে না, এখনো আসেনি, আসলে হয়তো হঠাৎ করে একটা হয়তো দিয়ে দিল, সেটা আলাদা কথা। কিন্তু আমি ওই বইটির নামটা খুঁজে পেলাম না, যেটা হিটলারের লেখা বই, মেন ক্যাম্প যে লেখা যে বইটা, এটা 1-2 বার আমি দেখেছি, কোয়েশ্চেন্সটা কিন্তু পরীক্ষায় এসেছে, কিন্তু আমার চোখে পড়লো না। জানি না কোথায় ঢুকে আছে, একটু দেখতে হবে কত সালে এসেছিল, মনে পড়ছে না এখন আমার, বাট একটু ভালো করে হিটলারের লেখা বইটার নাম দেখে নিই, ওটা কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে? তো এই গেল আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু। যদি এবার তোমাদের কিছু জানার থাকে, বোঝার থাকে, মন খুলে জিজ্ঞেস করতে পারো। কিছু জানার বোঝার আছে? যারা ক্লাস করনি তারা ক্লাসটা করে নিও তাহলে। ঠিক আছে, তাহলে আর আমার আর কিছু বলার নেই, তোমাদেরও কিছু জিজ্ঞেস করার নেই। নেটের মার্কশিট দিচ্ছে, মার্কশিটটা সার্টিফিকেট দিচ্ছে, সেটা ডাউনলোড করে নিও। আর যেটা করবে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল সেটেরও হচ্ছে চ্যালেঞ্জ করার অপশন দিয়ে দিয়েছে, জানো তোমরা। ডেট বোধহয় বলে দিয়েছে যে আগামী ফার্স্ট উইকের মধ্যে করতে হবে বোধহয়, জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে বোধহয় করতে বলেছে।
একটু ভালো করে পড়ে নাও কবে কি বলেছে, আমি জাস্ট একটা ওভারঅল দেখে গেলাম, ভালো করে নোটিশ করিনি। তো একটু দেখে নাও, দেখে নিয়ে যে কোয়েশ্চেন্সটা ভুল আছে, যাদের মনে হচ্ছে যে খুব কাছাকাছি আছো তোমরা, হয়তো ওই কোয়েশ্চেন্সটা যদি ভুল মানে দুটোকেই যদি ঠিক ঠিক উত্তর ধরে তাহলে হয়তো তোমাদের সেটা হেল্প হতে পারে। তো তাহলে চ্যালেঞ্জ করে দাও, চ্যালেঞ্জ করো, নিশ্চয়ই তারা ভাববে। এবং তোমরা ওইভাবেই চ্যালেঞ্জ করো যেটা নেটে যখন এসেছিল তখন দুটোকেই উত্তর নিয়েছিল, এখানে একটাকে নেওয়া হয়েছে, সো এটা কাজে আসতে পারে। বলো ঝিলিক কি বলছো? স্যার আগে অ্যান্সার কিটা তো রিলিজ করুক, তারপর তো আচ্ছা চ্যালেঞ্জ কি করা বলেছে? হবে। অ্যান্সার কি রিলিজ না করে কি চ্যালেঞ্জ বলেছে কিভাবে আমি জানি করা না, হবে? একটু পড়ে নাও, পড়ে নিয়ে একটু দেখে নাও ভালো করে। মানে ওদের ফার্স্ট উইকে জানুয়ারি মাসের ইমেলটা দিয়েছো, ঘন্টায় চ্যালেঞ্জ আচ্ছা করতে হবে। তুমি সেট পরীক্ষা তো দিয়েছিলে, কত কই ঠিক হলো তোমার? তুমি তো বললে না কিছু। স্যার আমার পেপার টু 80টা কোয়েশ্চেনের কাছাকাছি ঠিক পেপার তো আছে, 80টা হলে তাহলে তো কিন্তু আমি বলবো না, রেজাল্ট হাতে সেটা আমি বুঝতে পেরেছি, সেটা হবে আমি তারপর বুঝতে পেরেছি, বলবো। অনেক ম্যাচিওর হয়ে গেছে সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো। যাই হোক, তোমাদের যা কাট অফ গতবার কত গেছিল জানো? গতবার জেনারেলে বোধহয় গেছিল কত বললাম, 50 60 বোধহয়, না না কত? স্যার 87টা কোয়েশ্চেন, আমার 86টা কোয়েশ্চেন, আচ্ছা তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 87 কোয়েশ্চেন। 87, তাই তো? 87 এ কত হচ্ছে? 87 ডিভাইডেড বাই 150, তার 58% গেছিল। তো 58% যদি হয়, 58% তাহলে হয়ে যেতে পারে, দেখো এইবার মানে ওই 60%-এর আশেপাশে জেনারেলে ঘোরাফেরা করলে তারপর তো গতবার তো অনেকগুলো বাকিগুলো। ড্রপও হয়েছিল দেখে কাট অফটা নেমেও গেছিল, এবার হয়তো মানে কাট অফটা, হ্যাঁ মানে নেমেছে, তো এবার একটু কোয়েশ্চেন্স একটু কঠিন হবে, মানে যেহেতু ড্রপ করার নেই তো কাজেই এবার কাট অফটা কি বলবো, উল্টোটা বলছি বোধহয়। ওই 60%ই, মানে ওই 58 থেকে 60-র মধ্যে। হ্যাঁ হ্যাঁ, তো 60% যেটা বলেছে আমি লিখেও দিয়েছি তোমাদের, দেখো ওর মধ্যে। তো এইবার বোঝা যাচ্ছে যে অনেকেই তোমরা পাস করবে, সেটটা বেশ ভালো। আমি তো ভাবছি একসাথে আসবে না কেউ, হ্যাঁ এক এক করে আসবে, যাতে আমি এই 1 মাস যাবত যাতে আর খাওয়া দাওয়া না করতে হয়, ঠিক আছে? না স্যার প্লিজ আমার ক্ষেত্রে একদম বলবেন না, আমার যেদিনকে রেজাল্ট হবে সেদিনই গিয়ে তুমি তুমি শোনোনি, ঠিক আছে? আপনাকে আমি তুমি মিষ্টি শোনোনি খাওয়াবো। আপাতত, তুমি কানে তুমি বলো আমি কিছু শুনিনি আপাতত। বাকি অনেকেই পাস করবে, ঠিক আছে? দীপিকা দাসের বোধহয় 60 কত, দীপিকা দাসের ভালোই হয়েছে। কত হয়েছে দীপিকা তোমার? ভালো হয়েছে, ওর পাস হয়ে যাবে দীপিকা দাস, ঠিক আছে? যাই হোক, দেখা যাক রেজাল্টটা কি হয়, যত তাড়াতাড়ি বেরোবে খুব ভালো। আর এই রেজাল্ট নিয়েই কিন্তু তোমরা সিএসসি তে বসার সুযোগ পাবে, আর সেই দিক থেকেও রেডি হও। টোটাল হচ্ছে 86। টোটাল হচ্ছে 86, তাহলে তো হয়ে যাচ্ছে, তোমার এসসি আছে, ঠিক আছে, রিজার্ভেশন আছে। যাই হোক, রেডি হও বাকিরা, ঠিক আছে? আর এরপর টার্গেট করো আবার পরীক্ষা যেটা হচ্ছে। স্যার বলো। বলো। স্যার আমার কলেজে জয়েন করা 3 মাস হলো, দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার সব পেয়ে গেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন? মানে বুঝলাম না। 3 মাসে ওটা দেয় তো, 6 মাস পর থেকে সিএল চালু হয় তো। ও আচ্ছা, আমি জানি না এগুলো, আমার একদম, আমি তো এখন ওই স্টেজে পৌঁছইনি, তো তোমাদের কাছ থেকেই শিখতে হবে এগুলো আর কি, আমার তো ধারণা নেই এগুলো নিয়ে। ভালো, খুব ভালো, লেগে থাকো, পাবলিকেশনগুলো ভালো করে করে নাও, কারণ জেনারেল ক্যান্ডিডেট তো চাপ হবে একটু, ভালো ভালো জায়গা থেকে পাবলিকেশনগুলো করে নাও, যত পারবে সংখ্যাটাকে বাড়াও, ঠিক আছে? চলো, থাক তাহলে আজকে এখানেই, দেখা হবে আবার আগামীকাল উইথ নিউ টপিক। হ্যাঁ দেখি কালকে এখান থেকে। শেষ করা করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছো, কিছু বলছো? মানে আমি এখন এবার মেনটেন করা উচিত। কিছু শুনতে পেলাম না, তোমার প্রবলেম হচ্ছে না আমার, বুঝতে পারছি না।
আমারই নেটে প্রবলেম হচ্ছে, পরের দিন বলবো। আচ্ছা, বেশ বেশ বেশ, কেটে কেটে আসছে, বোঝা যাচ্ছে না, ঠিক আছে, চলো, গুড নাইট।